আমরা এখন অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। এই লেকচারটি মূলত এমডি মাইক্রোবায়োলজি রেসিডেন্সিয়াল প্রোগ্রামে যারা আছে তাদের জন্য। এবং প্রথমেই বলে রাখা ভালো যে অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপের উপরে আমার কোনো প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স নাই। আমি এখানে কোথাও এটা বাস্তবে প্রয়োগ করি নাই। যা কিছু এখানে আলোচনা করা হবে সবই থিওরিটিক্যাল। তবু আমরা দেখি যে কতটুকু আমরা আমাদের নলেজ শেয়ার করতে পারি, এক্সপেরিয়েন্স না, নলেজ শেয়ার করতে পারি। আমরা লেকচারটা সাজিয়েছি এভাবে যে লেসন প্ল্যানটা আমাদের এভাবে যে আমাদের হোয়াট ইজ অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ, এটা কখন শুরু হয়েছিল, কেন শুরু হয়েছিল, এর একটা ডেফিনেশন, এবং এটা গোল, অবজেক্টিভ বা বেনিফিশিয়াল এফেক্টস কি কি, অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপের জন্য কি কি রেগুলেশন এ পর্যন্ত এসছে, এর প্রয়োজনীয়তা, এবং আমরা দেখব ইমপ্লিমেন্টেশন কিভাবে করা যায় এবং এএমএস টিমের ডেইলি অ্যাক্টিভিটিস কি, আর মনিটরিং এটা ঠিক মতো কাজ হচ্ছে কিনা, এছাড়া রোল অফ মাইক্রোবায়োলজিস্ট অ্যান্ড আদার স্টেক হোল্ডার্স, আর লাস্ট অফ অল ডায়াগনস্টিক স্টুয়ারশিপ। তো আমি আমার চেহারাটাকে ছোট করে দিলাম বোঝার সুবিধার জন্য। What does stewardship mean? According to dictionary, stewardship is careful and responsible management of something entrusted to one's care. তাহলে যারা অ্যান্টিবায়োটিক দেয় তারা এটা কেয়ারফুল এবং রেসপন্সিবল ম্যানেজমেন্ট করবে, এটাই হলো স্টুয়ারশিপ। এর হিস্ট্রিটা খুব বেশি দিন আগের না, যদিও অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছে আমরা জানি 1928 বা 1940 থেকে ব্যবহার শুরু হয়েছে, কিন্তু দীর্ঘ এত বছর ধরে কেউ এটা বলেনি। 1996 সালে প্রথম ম্যাকগুয়ান অ্যান্ড গার্ডিং ইউএসএ তে তারা একটা পেপার পাবলিশ করলো এবং তারা বললো যে দেয়ার ইজ অ্যান অ্যাসোসিয়েশন বিটুইন দ্য ইউজ অফ অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস অ্যান্ড রেজিস্ট্যান্স, এবং তারা এটাও বললো যে এই রেজিস্ট্যান্সটাকে যদি প্রিভেন্ট করতে হয়, দ্য বেস্ট মেথডস টু প্রিভেন্ট অ্যান্ড কন্ট্রোল দিস প্রবলেম and ensure our optimal antimicrobial use is stewardship. তো সেখান থেকে স্টুয়ারশিপ শব্দটা এসছে। এরপরে স্টুয়ারশিপের উপরে তাদের ফার্স্ট পাবলিশ পেপারটা ছিল 1996-এ। এরপরে 2005 নাগাদ প্রতি বছর 10 হিটস ছিল। এরপরে 2008 নাগাদ 50টা হিটস পার ইয়ার, এবং 2011-র দিকে যে প্রতি বছর 100টা। আর এখন যখন আমরা লাস্ট 5 ইয়ার্সে 2500 সাইটেশন হয়েছে এই অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপের উপরে। এই হলো সেই পুরো গ্রাফটা। এরপরে 1997 সালে পরের বছরই সোসাইটি ফর হেলথ কেয়ার এপিডেমিওলজি অফ আমেরিকা এবং ইনফেকশাস ডিজিজ সোসাইটি অফ আমেরিকা IDSA তারা they published a guideline to prevent antimicrobial resistance, এবং সেখানেই তারা এই ডেফিনিশনটা বলে appropriate antimicrobial stewardship that includes optimal selection, dose, duration of treatment as well as control of antibiotic use, and this will prevent or slow the emergence of resistance among microorganisms. এরপরে 1998 সালে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্টরা এগিয়ে আসলো এবং একটা গ্রুপ ফর্ম হলো, সেটা হলো ইউরোপিয়ান সোসাইটি অফ ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ স্টাডি গ্রুপ ফর অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ। এর ফলে এটা আরো এমপ্লিফাই হলো অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ ওয়ার্ল্ড ওয়াইড। আর 2007 সালে আরো 8 বছর পরে, 9 বছর পরে সিডিসি ইউএসএ এটার গুরুত্ব বুঝে ব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফাঙ্গাল রেজিস্ট্যান্স তারাও এগিয়ে আসলো। তারাও এগিয়ে এসে তারা IDSA বা সেহা সবার সঙ্গে মিলে AMS প্রোগ্রামের উপরে গাইডলাইন করলো, এবং 2012 সালে এসে একটা জয়েন্ট পলিসি স্টেটমেন্ট
on AMS by SHEHA, IDSA, PIDS, Pediatric Infectious Disease Society. তারা জয়েন্ট পলিসি স্টেটমেন্ট। তো এই উপর ভিত্তি করে এখন আমরা ডেফিনিশনটা বলবো, যে ডেফিনিশনটা এই তিন সোসাইটি অ্যাডপ্ট করেছে: সোসাইটি ফর হেলথ কেয়ার এপিডেমিওলজি অফ আমেরিকা, ইনফেকশাস ডিজিজ সোসাইটি অফ আমেরিকা, অ্যান্ড পেডিয়াট্রিক ইনফেকশাস ডিজিজ সোসাইটি, PIDS। তো ডেফিনেশনটা হলো এই: antimicrobial stewardship refers to coordinated interventions designed to improve and measure, দুটো জিনিস এখানে, improve and measure the appropriate use of antimicrobial agents by promoting the selection of optimum antimicrobial drug regimen, including their dosing, duration of therapy, and route of administration. এখানে দুটো জিনিস, ইমপ্রুভ অ্যান্ড মেজার। শুধু ইমপ্রুভ করলাম, আমি মেজার করলাম না, এটাও হবে না। এবং অ্যাপ্রোপ্রিয়েট যে ইউজটা, তার মধ্যে রাইট ড্রাগ, রাইট ডোজ, রাইট ডিউরেশন এবং রাইট রুট সবকটাই থাকতে হবে। তো এই হলো, তো আমরা এই ডেফিনেশনটাকেই নেব, যেহেতু এটা তিনটা সোসাইটি এটাকে অ্যাডপ্ট করেছে। অ্যানাদার ওয়ে অফ এক্সপ্রেশন, অনেকে মনে করতে পারে যে অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ মানে অ্যান্টিবায়োটিক না দেওয়া। নো, অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ isn't about not using the antibiotics, but rather identify that small group of patients who really need antibiotic treatment, and then explain, reassure, and educate the large group of patients who do not. যদি স্মল গ্রুপের অ্যান্টিবায়োটিক লাগে, তাহলে লার্জ গ্রুপের আর লাগবেই না। সেই লার্জ গ্রুপকে এক্সপ্লেন, রিঅ্যাসিওর অ্যান্ড এডুকেট করা, যে আপনাকে এই কারণে অ্যান্টিবায়োটিক লাগবে না, অ্যান্টিবায়োটিক ছাড়াই আপনি ভালো হয়ে যাবেন। প্রশ্ন হলো, ইজ ইট লজিক্যাল টু ইউজ অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ? অন্য কোনো ব্রাঞ্চে তো এটা নাই। অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যান্টি ডায়াবেটিক বা অ্যান্টি হরমোনাল কোনো ট্রিটমেন্টে তো অন্য কেউ এটা বলে না, এখানে কেন বলে? ইয়েস, this is logical because antimicrobials are not like other drugs. They are unique in that both the individual patient and the broader society bear the consequences of their use with each prescription. আমি যদি একটা রোগীকে একটা ভুল প্রেসক্রিপশন দেই, তার কনসিকুয়েন্স পুরা সোসাইটি বিয়ার করে, জেনারেশন টু জেনারেশন বিয়ার করে। এবং ড্রাগ রেজিস্ট্যান্ট যদি হয়, এক হসপিটাল থেকে আরেক হসপিটাল, এক পেশেন্ট থেকে আরেক পেশেন্ট, এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। Why antimicrobial stewardship is needed? চারটা কারণকে চিহ্নিত করা হয়েছে। Because of widespread antimicrobial resistance, misuse and overuse of antimicrobials, widespread of antimicrobial in other sectors, and poor antimicrobial research. আমরা একটা একটা করে ডিসকাস করি। Antimicrobial resistance is a global problem and global crisis. আপনারা সবাই এটা জানেন, আমরা একটা দুটো স্লাইড দিব। About 7 lakh deaths annually, and this number can grow to 10 million per year by 2050. A cumulative cost $100 trillion. আমাদের সাউথ ইস্ট এশিয়াতে আমরা দেখতে পাচ্ছি 3,89,000 মৃত্যু হয়। এর মধ্যে 84,000 হলো 5 বছরের নিচে বাচ্চাদের। এটা 2009 সালে হয়েছে। ইউএসএ তেই দেখা যাচ্ছে যে 35,000 মারা যায় এবং 2.8 মিলিয়ন হ্যাভ ইনফেকশন উইথ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া। আর এই যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের প্রবলেমটা লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিতে হলো 80 to 90%। হাই ইনকাম কান্ট্রিতেও এটা কম না, অ্যাবাউট 35%। এবং এর বেশিরভাগ গুলি হলো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজম। এসব লক্ষ্য করেই এর আগের ডিজি, আগের যে ডিরেক্টর জেনারেল অফ WHO মার্গারেট চেন চমৎকার ভাবে কিছু কথা বলেছে। Antimicrobial resistance is not a future threat looming on the horizon. It is here right now and the consequences are devastating. এবং উনি আরো বলেছেন, I say again and again, it is a slow motion tsunami. উনি আরো বলেছেন, this may even bring the end of the modern medicine. এরপরে বর্তমানের যে ডিরেক্টর জেনারেল টেড্রস আদহানম
যাকে আপনারা সবাই কোভিডের কারণে খুব ভালো করে চেনেন, উনি বলেছে antimicrobial resistance is a global health emergency that will seriously jeopardize progress in modern medicine. আর ইউকের ফর্মার চিফ মেডিকেল অফিসার উনি বলেছেন we have reached a critical point and must act now on a global scale to slow down antimicrobial resistance. এসবগুলো থেকে বোঝা গেল যে এটার সমস্যাটার গভীরতা কত দূরে। এবং antimicrobial use is the main driver for emergence of drug resistant organism, যেটা পেনিসিলিন যখন ব্যবহার হয় 1940 সালে, তখন থেকেই এটা বোঝা গেছে because antimicrobial exerts a selective pressure on replicating bacteria. Selective pressure অর্থটা সবাই প্রায় জানে যে যারা সেনসিটিভ এগুলো মারা যায়, রেজিস্ট্যান্স গুলো রয়ে যায়। এবং আমরা এখানে কয়েকটা জিনিস দেখেছি, সবগুলোই হলো অ্যান্টিবায়োটিক ডিসকভারি এবং রেজিস্ট্যান্সের মধ্যে একটা গ্যাপ দেখা যাচ্ছে, যে গ্যাপ খুব বেশি না। এই আমরা যদি সবুজটা দেখি ইন্ট্রোডাকশন এবং রেজিস্ট্যান্স হলো লাল। পেনিসিলিন 42 তে এটা ব্যবহার শুরু হলো, আর রেজিস্ট্যান্স হলো 45 এ। এরকম অনেকগুলো এক্সাম্পল দেওয়া যায়। আমি ইমিপেনাম 85 এ ইউজ শুরু হলো, ইমিপেনামের রেজিস্ট্যান্স 98 এ, বেশ একটু সময় লেগেছে। লিনেজোলিড 2000 সালে, 2003 এ রেজিস্ট্যান্স। এরকম প্রত্যেকটা আলাদা করে আমরা গেলাম। সেকেন্ড ছিল যে মিসইউজ এন্ড ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক। মিসইউজ এন্ড ওভার ইউজ এটা অবজার্ভ রিকগনাইজ করা হয়েছে অ্যাজ আর্লি অ্যাজ 1940s এ, যখন আলেকজান্ডার ফ্লেমিং নিউ ইয়র্ক টাইমসে একটা আর্টিকেল লেখে। আর্টিকেলে উনি বলেছেন the microbes are educated to resist penicillin and a host of penicillin first organism is bred out. In such cases, thoughtless person playing with the penicillin is morally responsible for death of the man who finally succumbs to infection with penicillin resistant organism. তো এটা এখন আমরা আসি যে কি পরিমাণ মিসইউজ হয়। 30% রুল খুব মজা লেগেছে আমার কাছে এটা, যে 30% of all hospitalized inpatients at any given time receive antibiotics. এটা মোরালেস আমরা সবাই জানি। এই এবং মোর দ্যান 30% of antibiotics prescribed are inappropriate, এবং more than up to 30% of all surgical prophylaxis is inappropriate, and 30% of hospital pharmacy costs are due to antimicrobial use. এবং লাস্টলি যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, 10 to 30% of pharmacy cost can be saved by antimicrobial stewardship program. এটা বলেই অথরিটিকে বোঝানো যাবে যে কেন antimicrobial stewardship দরকার। Widespread of antimicrobial in other sectors is another factor for which AMS is needed. আমরা জানি যে অ্যানিমাল সেক্টরেই বেশি ইউজ হয়। সেই অ্যানিমাল সেক্টরের মধ্যে 70% হয় নন থেরাপিউটিক পারপাস, 15% অ্যানিমাল থেরাপিউটিক অসুস্থ হলে। আর মানুষের যে 15% হিউম্যান ইউজ হয় তার মধ্যে অনলি 9% হলো থেরাপিউটিক, বাকিগুলো কি কারণে হয়। এবং লাস্ট 30 years এ নট এ সিঙ্গেল ক্লাস অফ অ্যান্টিবায়োটিক ইজ ডিসকভার্ড। পুয়ার অ্যান্টিমাইক্রোবিয়াল রিসার্চ, অ্যান্টিবায়োটিক্যাল রিসার্চ খুব কম হয় কারণ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোকে হিউজ ইনভেস্টমেন্ট করতে হয়, অ্যান্ড আফটার ডিসকভারি অফ দ্য ড্রাগ এটা অল্প দিনে রেজিস্ট্যান্স ডেভেলপ করে, যেটা আমরা একটু আগেই কিছু স্লাইডে দেখলাম। এবং কোনো অ্যান্টিবায়োটিক গত 30 বছরে যে হয় নাই সেটাও আমরা আগের স্লাইডে উল্লেখ করেছি। এখন আমরা আসি যে তাহলে অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপের অবজেক্টিভস কি। অবজেক্টিভ হলো টু অ্যাচিভ বেস্ট ক্লিনিক্যাল আউটকাম while minimizing toxicity and other adverse event. ডেফিনিশন থেকে এটা স্পষ্ট। রাইট ড্রাগ, রাইট টাইম, রাইট ডিউরেশন, রাইট ডোজ, তো সব যদি হয় তাহলে বেস্ট ক্লিনিক্যাল আউটকাম হবে, এটা স্বাভাবিক, এবং অ্যাডভার্স ইভেন্ট, টক্সিক এফেক্ট কম হবে। এর দ্বারা সিলেক্টিভ প্রেশারও কমে আসবে ব্যাকটেরিয়াল উপরে, এবং রিডিউস এক্সেসিভ কস্ট ডিউ টু অ্যান্টিবায়োটিক্স। কি কি বেনিফিশিয়াল আউটকাম হতে পারে? মিসইউজ এবং ওভার ইউজ এটা কমে আসবে, পেশেন্ট আউটকাম ভালো হবে, এবং অ্যাডভার্স যে আউটকাম গুলো বাই সিলেক্টিভ মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজম, ক্লস্ট্রিডিয়াম ডিফিশিয়াল ইনফেকশন,
এগুলা কম হবে এবং অ্যান্টিমাইক্রোবিয়াল গুলো দীর্ঘদিন বলে সাসেপ্টেবল থাকবে। গোল তাহলে কি হবে এর আলোকে? টু প্রমোট দি অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ অ্যান্টিমাইক্রোবিয়ালস, টু রিডিউস ট্রিটমেন্ট কস্ট, to improve patient outcome, to improve patient safety and minimize adverse drug reaction, and to reduce antimicrobial resistance. আসলে এই তিনটা স্লাইড প্রায় একই রকম। তাহলে গোলটা আমরা এইভাবে বলতে পারি যে এই পাঁচটা আমাদের গোল। এখন প্রশ্ন হলো যে মিনিমাম রিকোয়ারমেন্ট কি হবে একটা অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ প্রোগ্রামে? প্রথমেই অথরিটি ডিসিশন নিতে হবে। There must be a multidisciplinary AMS team comprising at least a physician, pharmacist, clinical microbiologist and infection preventionist. এর বাইরে এরপরে this team will form a institutional antimicrobial guideline for common infection syndromes involving all clinicians যারা প্রেসক্রাইব করে, এবং এরপরে তারা কিছু এডিশনাল ইন্টারভেনশন হাউ টু ইমপ্রুভ দি ইউজ অফ দি অ্যান্টিমাইক্রোবিয়ালস এবং প্রসেস বের করবে টু মেজার অ্যান্ড মনিটর অ্যান্টিমাইক্রোবিয়াল ইউজ। এই এএমএস টিমের কাজ হবে এগুলো। এছাড়া পিরিয়ডিক ডিস্ট্রিবিউশন অফ ফ্যাসিলিটি স্পেসিফিক অ্যান্টিবায়োগ্রাম বাই মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি। সেহা, আইডিএসএ এবং পিআইডিএস তারা রিকমেন্ডেশন করে যে AMSP must be through a regulatory order by regulatory mechanism, and it should be monitored, and education about AMR and AMS must be accomplished, আর অ্যান্টিমাইক্রোবিয়াল ইউজের ডাটাও রেগুলারলি কালেক্ট করতে হবে এবং রিসার্চও চলতে হবে। এগুলো হলো তাদের রেকমেন্ডেশন। এ পর্যন্ত যে রেগুলেশন গুলো হয়েছে, যেমন 2014 সালে প্রেসিডেন্ট বারাক ওবামা একটা এক্সিকিউটিভ অর্ডার দেয়, তার প্রেক্ষিতে প্রেসিডেন্সিয়াল অ্যাডভাইজারি কাউন্সিল অন কম্ব্যাটিং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া সেটা ফর্ম হয়, এবং এর ফলেই 2014 সালে সিডিসি রিকমেন্ড করে যে অল ইউএস হসপিটালস মাস্ট হ্যাভ অ্যান্টিবায়োটিক স্টুয়ারশিপ প্রোগ্রাম। 14 সালের পরে 2017-এ জয়েন্ট কমিশন যারা বিভিন্ন হাসপাতালকে অ্যাক্রিডিটেশন দিয়ে থাকে এবং তাদের অ্যাক্রিডিটেশনে অনেক মূল্য, বাংলাদেশে বোধহয় শুধু এভার কেয়ার হাসপাতালের এটা আছে, তো এরা বলল যে রেগুলেশন, জয়েন্ট কমিশন রেগুলেশন রিকমেন্ড দ্যাট AMS team to write protocols and develop projects focused on the appropriate use of antibiotics, এবং এরপরে 2020 সালে এসে তারা বলল যে এই অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ শুধু ইনডোরে হলেই চলবে না, আউট পেশেন্ট হেলথ কেয়ার অর্গানাইজেশনও এটা থাকতে হবে। এখন আমরা আসি যে এএমএস টিমের ডেইলি ওয়ার্কটা কি হবে। তারা বেসিক্যালি তাদের এডুকেশন দিয়ে গাইডলাইন তৈরি করার পরে ডেইলি যে কাজটা হবে টু স্ক্রিন পেশেন্টস মেডিকেল রেকর্ড ফর সাম অফ দ্য ফলোইং কোয়েশ্চেন। তারা একটা বিরাট চেকলিস্ট তৈরি করতে পারে। আমরা এক্সাম্পল হিসেবে কয়েকটা দিচ্ছি। যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হলো একটা ট্রিটমেন্ট কার্ডে দেখলো, সেই অ্যান্টিমাইক্রোবিয়ালটা চয়েস করা হয়েছে কিভাবে? বেসড অন সাসেপ্টেবিলিটি, অ্যাভয়েডিং রিডান্ডেন্স, অর্থাৎ আমি গ্রাম নেগেটিভের জন্য দুটো অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে কিনা, এটা একটা প্রশ্ন হতে পারে। সেকেন্ড, তারা চেক করবে আচ্ছা যেটা দেওয়া হলো তার ডোজিং বিশেষ করে চিলড্রেনে ঠিক আছে কিনা, তার ডোজিং ইন্টারভেল অ্যাকর্ডিং টু এজ, ওয়েট, রেনাল ফাংশন, ড্রাগ ইনডিউসড ইন্টারঅ্যাকশন ঠিক আছে কিনা, appropriate de-escalation of antimicrobials after culture results are final, এটাও তারা দেখবে, এবং ওরাল আইভি থেকে ওরাল রুটে ঠিক সময়ে কনভার্ট করা হলো কিনা, যে পলিসিটা সেখানে দেওয়া সেই পলিসি অনুযায়ী, এরকম কিছু চেক লিস্ট তাদের কাছে থাকবে। এটা দেখেই তারা দেখবে এবং পরে এগুলোর ফিডব্যাক দিবে সেই রেসপেক্টিভ ফিজিশিয়ানকে। তারা এটা নিয়ে এবং তারা একত্রে আলোচনা করবে। এছাড়া তারা অটোমেটিক একটা রিভিউ সিস্টেম থাকতে পারে 48 আওয়ার্স আফটার এম্পেরিক ইউজ। একটা রোগী ভর্তি হলে এম্পেরিক্যালি একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, সাধারণত আশা করা যায় বাই
72 আওয়ার্স সেন্সিটিভিটি রেজাল্ট চলে আসে। আসার পরে ডিএসকেলেট করা হলো কিনা, অথবা যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে সেটা কি অনির্দিষ্ট দীর্ঘদিন ধরে চলতেছে, না যেই ডিউরেশনে চলা উচিত সেই ডিউরেশনে পরে স্টপ হলো কিনা। আর অ্যানুয়াল রিপোর্ট হিসেবে অ্যাডমিনিস্ট্রেশন, ক্যালকুলেশন অফ দি কস্ট সেভিং, সবগুলো তাদের কাজ। কিছু কন্ট্রোভার্সি আছে রিগার্ডিং দি অ্যাপ্রোপ্রিয়েটনেস, হু উইল ডিসাইড অ্যাপ্রোপ্রিয়েটনেস। এই বিশেষ করে এটা ফিজিশিয়ানের তাদের যে জাজমেন্ট এবং তাদের স্বাধীনতায় কিছুটা হলেও হস্তক্ষেপ করে। আর এটা মেয়ারলি দ্য অ্যামাউন্ট অফ অ্যান্টিবায়োটিক ইউজড, এটা কোনো স্টেট ফরওয়ার্ড ব্যাপার না। Appropriate use actually depends on the local antimicrobial resistance profile and therefore has a different answer. যেটা বাংলাদেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা ইংল্যান্ডের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে। ওখানকার একজন এসে বলবে যে না আপনারা এটা কেন দিয়েছেন, এটা হবে না। এটা ইনস্টিটিউট টু ইনস্টিটিউট ভেরি করবে, এবং এখানে ক্লিনিশিয়ানের জাজমেন্ট কিন্তু উনি ফলো করবেন লোকাল গাইডলাইন, যেটা অবশ্যই এটার কাজেই এই অ্যাপ্রোপ্রিয়েটনেসটা একবারে এক দেশেরটা আরেক দেশে যে প্রযোজ্য হবে তা কিন্তু না। অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপে প্রত্যেকেরই রোল আছে। আমরা যদি একটা একটা এক্সাম্পল দিই, যেমন প্রেসক্রাইবার, উনি তার এক্সাম্পল হলো যে উনি অ্যাকুরেট ডায়াগনোসিসের পরে একটা অ্যান্টিমাইক্রোবিয়াল দিল কিনা এবং ওই লোকাল অ্যান্টিমাইক্রোবিয়াল গাইডলাইন ফলো করলো কিনা। নার্সের ক্ষেত্রে যে উনি যে অ্যাপ্রোপ্রিয়েট টাইমে কালচারটা নিল কিনা, অর্থাৎ অ্যান্টিবায়োটিক তো উনি খাওয়াবে বা ইনজেকশন দিবে, দেওয়ার আগেই কালচারটা নিল কিনা। এবং পেশেন্টেরও একটা দায়িত্ব আছে। পেশেন্ট যদি বাইরে আউটডোরের পেশেন্ট হয়, সে অ্যান্টিমাইক্রোবিয়াল কোর্সটা অবশ্যই কমপ্লিট করলো কিনা, ওষুধটা ঠিক মতো স্টোর করলো কিনা। আর এএমএস টিমের তো অনেক কাজ, গাইডলাইন করা হলো কিনা, এরপরে অডিট এবং ফিডব্যাক রেগুলার হচ্ছে কিনা, এবং সবাইকে এডুকেট করা হচ্ছে কিনা। হসপিটালের যারা অথরিটি, ওদেরও অনেক দায়িত্ব আছে। বিশেষ করে তারা যদি এএমএস টিম ফর্ম করে দেওয়া, তাদের জন্য বাজেট বরাদ্দ করা, এই সবগুলো না করলে তো হবে না। গভর্নমেন্টেরও একটা বিরাট কাজ আছে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিরও আছে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো তারা তাদের অ্যান্টিমাইক্রোবিয়ালস এর অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ্যে করবে না, এবং অ্যান্টিমাইক্রোবিয়াল গুলো বিশেষভাবে ডিসপেন্স করবে যাতে প্রেসক্রিপশন ছাড়া এটা কেউ না পায়। আমাদের দেশে কিছু কিছু কাজ এখন হচ্ছে। আর গভর্নমেন্টের একটা দায়িত্ব আছে যে এটা প্রায়োরাইজ করা, যে এএমএস কে ন্যাশনাল পলিসি হিসেবে নেওয়া, এবং সব হাসপাতালে বাধ্যতামূলক এএমএস টিম থাকতে হবে, যেরকম আইপিসি টিম আছে সেটাকে এনশিওর করা। আমাদের দেশে এটা কাজ শুরু হয়েছে। এখন আমরা কি স্টেপ গুলো দেখি ফর ইমপ্লিমেন্টেশন অফ এএমএস। মোট 7টা কি স্টেপ সংক্ষেপে আমি করেছি। একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট, formulating AMS team, infrastructural support, framing antimicrobial policy or guideline, implementing AMS strategy, কোনভাবে তারা আগাবে, এডুকেশন অ্যান্ড ট্রেনিং অ্যান্ড মনিটরিং। এর মধ্যে এই যে ফ্রেমিং, এটা তো একটা ইম্পর্টেন্ট। ইমপ্লিমেন্টিং এএমএস স্ট্র্যাটেজি, এটাও সবগুলো আমরা আলোচনা করবো একটু একটু। এর মধ্যে নাম্বার 1 এবং 2 এটা তেমন আলোচনার বিষয় নেই। অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট, অর্থাৎ অথরিটিকে আগে ডিসিশন নিতে হবে যে এই হাসপাতালে এএমএসপি চালু করতে হবে, ফার্স্ট ডিসিশন আসতে হবে সেখান থেকে। এরপরে তারা একটা এএমএস টিম করে দিবে, যার আমরা বলে দিলাম যে কি কিভাবে টিমটা করতে হবে। এরপরের থেকে 3 থেকে বাকিগুলো আমরা পরের স্লাইডগুলোতে আলোচনা করতেছি। 3 নম্বর হলো ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট। এই সাপোর্টটা মূলত আসবে ফ্রম মাইক্রোবায়োলজি ল্যাব অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যাব। যেমন মাইক্রোবায়োলজি ল্যাবরেটরিতে অটোমেশন, কত তাড়াতাড়ি আমি তাকে রেজাল্টটা দিতে পারবো ক্লিনিশিয়ানকে, ব্যাকটেক, ব্যাক অ্যালার্ট, হাইটেক, এগুলার ইউজ। এবং এটা এখন খুব জরুরি হয়ে গেছে যে আমি কালচার পাঠায় অনির্দিষ্টকাল বা বেশিক্ষণ ওয়েট করলে তখন তারা আস্থা হারিয়ে ফেলে। বায়োমার্কারের ইউজ গুলো করতে হবে, প্রোক্যালসিটোনিন, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এবং প্রয়োজনে এই টেস্ট গুলো মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে আনতে হবে, যাতে করে কমিউনিকেশনটা ফিজিশিয়ানের সঙ্গে মাইক্রোবায়োলজিস্টের খুব দ্রুত হয়।
মলিকুলার টেস্টগুলো চালু করতে হবে, মাল্টিপ্লেক্স পিসিআর, বায়োফার, ফিল্ম অ্যারে, যেগুলাতে সরাসরি টক্সিন জিনগুলো দেখা যায় এবং টার্ন অ্যারাউন্ড টাইম 3 ঘন্টা। হসপিটাল ইনফরমেশন সিস্টেম যেখানে সম্ভব, অর্থাৎ রেজাল্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমি ওখানে যদি ইনপুট দেই, একই সময়ে ফিজিশিয়ান দেখতে পায়, কোনো সময়ের আর ইয়া। ফ্রেমিং অ্যান্টিমাইক্রোবিয়াল পলিসি, এটা পলিসি বা গাইডলাইন যেটা হোক না কেন, প্রত্যেকটা হাসপাতালের এএমএস টিমের একটা প্রথম যে কাজটা হবে, ক্লিনিশিয়ানদেরকে নিয়ে বসা এবং কমন যে ইনফেকশাস সিনড্রোম গুলো সেগুলার ব্যাপারে একটা গাইডলাইন বা পলিসি তৈরি করা। ফার্স্ট লাইন কি হবে, সেকেন্ড লাইন কি হবে, এবং এটা অবশ্যই মাস্ট বি বেসড অন কমন কনসেনসাস among all clinicians and must be arrived before making a policy. তারপর এটাকে একটা পকেট হ্যান্ডবুক হিসাবে অথবা একটা অ্যাপস হিসাবে দেওয়া যেতে পারে, সবার পকেটে পকেটে থাকলো এবং জুনিয়র সিনিয়র সবাই থাকলো, এবং এইখানেই ক্লিনিশিয়ান, মাইক্রোবায়োলজিস্ট, অ্যাডমিনিস্ট্রেটরস সবাই এটাকে অ্যাপ্রুভ করে এটা তখন চালু হলো। এরপরে এটা রেগুলারলি আপডেট করতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এরপরে আসলো যে এটা এখন ওটা হয়ে গেল, এখন ইমপ্লিমেন্টের দুটো স্ট্র্যাটেজি আছে, একটা হলো ফ্রন্ট এন্ড আর একটা ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডটা হলো বেসড অন ফর্মুলেটরি রেস্ট্রিকশন আর ব্যাক এন্ডটা বেসড অন প্রসপেক্টিভ অডিট এন্ড ফিডব্যাক। তো দুটোরই কিছু সুবিধা অসুবিধা আছে, আমরা দেখি। ফ্রন্ট এন্ড স্ট্র্যাটেজি, এখানে ড্রাগগুলোকে ভাগ করা হয় কয়েকটা ভাগে, রেস্ট্রিক্টেড, সেমি রেস্ট্রিক্টেড অ্যান্ড নন রেস্ট্রিক্টেড। যেমন রেস্ট্রিক্টেড, কোলিস্টিন, টিগাসাইক্লিন, কার্বাপেনাম, এই সমস্ত ড্রাগ ফার্মেসি যদি দিতে হয় একদিনের বেশি, দে মাস্ট নিড অ্যান অ্যাপ্রুভাল ফ্রম এএমএস টিম। সেমি রেস্ট্রিক্টেড যেমন লিনেজোলিড, ভ্যাঙ্কোমাইসিন, ড্যাপ্টোমাইসিন, এখানে 3 দিনের বেশি দিতে গেলে ফার্মেসির অ্যাপ্রুভাল নিতে হবে এএমএস টিম। আর নন রেস্ট্রিক্টেড ড্রাগগুলো ফার্স্ট সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন, কট্রিম, অ্যাজিথ্রোমাইসিন, প্রোকোনিউলিন, এগুলা ফার্মেসি দিতে পারবে উইদাউট এনি প্রিওর অ্যাপ্রুভাল। এই ফ্রন্ট এন্ডটা খুব দেখতে খুব চমৎকার, কিন্তু প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন ইজ চ্যালেঞ্জিং। যদিও এটা মোর অ্যাট্রাকটিভ, ইম্প্যাক্ট ইজ ইমিডিয়েট অ্যান্ড অ্যাপিয়ার্স টু বি মোস্ট আইডিয়াল, এবং এটা কিছু কনফিউশনও ক্রিয়েট করে, কারণ ফিজিশিয়ান মনে করে যে আমার স্বাধীনতাকে হ্যাম্পার করা হলো। আর সবসময় এএমএসপি টিমকে অ্যাভেলেবল থাকতে হয় ফর অ্যাপ্রুভাল। এখন আমরা দেখি যে ব্যাক এন্ড স্ট্র্যাটেজি। ব্যাক এন্ড স্ট্র্যাটেজিটা একটু ডিফিকাল্ট টু পারফর্ম, কিন্তু এটাই মোস্ট এফেক্টিভ স্ট্র্যাটেজি টু ইমপ্লিমেন্ট এএমএসপি। ব্যাক এন্ডটা হলো যে অলরেডি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে গেছে, এখন এটা পিছন থেকে অডিট করা এবং ফিডব্যাক করা হবে। এর অ্যাডভান্টেজ কি, এটা মোর ওয়াইডলি প্র্যাকটিসড, ইজিলি অ্যাকসেপ্টেড বাই দি ক্লিনিশিয়ানস অ্যান্ড প্রোভাইডস হায়ার অপরচুনিটি ফর এডুকেশন অ্যান্ড ট্রেনিং। যখনই রিজনেবিলিটি নিয়ে আলাপ করা হবে, কিছু কথাবার্তা বলা হবে, সবাই কিছু নতুন করে শিখবে, এর ইম্প্যাক্টটা ডিলেড হলেও সাস্টেইনড, যার জন্য এটাই হলো ভালো। রিগার্ডিং education and training, like similar to other healthcare program, AMSP needs continuous education, training, motivation and assessment of healthcare providers. আর যেহেতু এখানে ক্লিনিশিয়ানদের বিহেভিয়ারাল চেঞ্জের ব্যাপার আছে, কাজেই adequate motivational education is very important, is a must. এখন আমরা আসি আরেকটা, যে এই এএমএসপির আসলে এটা ঠিক মতো কাজ করছে কিনা। আমরা এই জিনিসটা সবাই জানি, স্ট্যাটিস্টিক্স, ইফ ইউ ক্যানট মেজার ইট, ইউ ক্যানট ইমপ্রুভ ইট। এখন কি কি জিনিস আমরা মেজার করব? দেয়ার আর টু টাইপস অফ মেজারমেন্ট, প্রসেস ইন্ডিকেটরস অ্যান্ড আউটকাম ইন্ডিকেটরস। প্রসেস ইন্ডিকেটরস গুলোকে পলিসি অ্যাডহারেন্স ইন্ডিকেটরও বলা হয়। আমরা যে পলিসি নিয়েছিলাম সেটা অ্যাডহারেন্স হচ্ছে কিনা, অথবা প্রসেস ইন্ডিকেটরস, এখানে দুই রকম আছে, প্রেসক্রিপশন কমপ্লায়েন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লায়েন্স। এই দুটোকে আমরা পরের স্লাইডে ডিসকাস করব। আর আউটকাম ইন্ডিকেটরের মধ্যে আছে যে অ্যান্টিমাইক্রোবিয়াল ইউজেস আউটকাম ইন্ডিকেটর, ডিফাইন ডেইলি ডোজ অথবা ডেজ অন থেরাপি, এএমআর আউটকাম ইন্ডিকেটর, যে এটা পরে এএমআর প্যাটার্ন চেঞ্জ হলো কিনা, ক্লিনিক্যাল আউটকাম ইন্ডিকেটর, মরবিডিটি মর্টালিটি চেঞ্জ হলো কিনা,
financial outcome indicator, antimicrobial cost per patient per day, per year অথবা per admission চেঞ্জ হলো। এখন আমরা দেখি প্রেসক্রিপশন কমপ্লায়েন্স এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লায়েন্স। প্রেসক্রিপশন কমপ্লায়েন্সটা এমন সহজ, এটা পার্সেন্টেজ অফ টাইম এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক যে দেওয়া হলো অ্যাকর্ডিং টু পলিসি দেওয়া হলো কিনা, এবং সেন্সিটিভিটি রিপোর্ট পাওয়ার পরে কত পার্সেন্ট ক্ষেত্রে এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিকটা মডিফাই করা হলো অ্যাকর্ডিং টু সেন্সিটিভিটি রিপোর্ট, অথবা কত পার্সেন্ট ক্ষেত্রে কালচার নেওয়া হয়েছিল বিফোর অ্যান্টিবায়োটিক্স স্টার্টেড, এবং কত পার্সেন্ট ক্ষেত্রে সার্জিক্যাল প্রোফাইলেক্সিস দেওয়া হয়েছে অ্যাজ পার পলিসি। এসবগুলোই খুব সহজ, তেমন কঠিন না। অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লায়েন্স গুলো এটাও সহজ, যেমন ওই যে অ্যান্টিবায়োটিক দেওয়া হলো সেটা কারেক্ট ডোজ, ফ্রিকোয়েন্সি এবং রুটে দেওয়া হয়েছিল কিনা, এবং সার্জিক্যাল প্রোফাইলেক্সিস যেটা দেওয়া হয়েছিল সেটাও কারেক্ট ডোজ, ফ্রিকোয়েন্সি এবং টাইমে দেওয়া হয়েছিল, যে আধা ঘন্টা আগে দেওয়ার কথা বেশি আগে দেওয়া হয়ে গেছে কিনা, কিংবা বেশি পরে বেশি ডিউরেশন ছিল কিনা, এইসব জিনিসগুলো। অ্যান্টিমাইক্রোবিয়াল ইউজেস আউটকাম দুটো টার্ম আছে, যে দুটো, যেমন একটা হলো ডিফাইন্ড ডেইলি ডোজ, এভারেজ মেইনটেনেন্স ডোজ পার ডে ফর এ ড্রাগ ইউজড ফর মেইন ইন্ডিকেশন ইন দ্য অ্যাডাল্টস। WHO ওয়েবসাইটে এটা পাওয়া যায়, সেটা আমরা এখানে দিয়েছি। অন্যান্য যা কিছু সোর্স আমরা উল্লেখ করেছি সবগুলোই আমাদের প্রেজেন্টেশনে দেওয়া আছে, ওটা সবাই নিতে পারবে। ডেজ অফ থেরাপি, এটা হলো নাম্বার অফ ডেজ দ্যাট এ পেশেন্ট রিসিভস অ্যাট লিস্ট ওয়ান অ্যান্টিবায়োটিক্স। যারা কিডনি ফাংশন হ্যাম্পার্ড বা লিভার ফাংশন, তাদের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। ডিফাইন্ড ডেইলি ডোজ, এটা অনেক জায়গায় ইউজ করা হয় কারণ একটা ইউনিফর্মিটি মেনটেন হয়, এটা তেমন কঠিন না। নাম্বার অফ ডিডিডি, যেমন একটা ট্যাবলেটে বা ভায়ালে কত গ্রাম ওষুধ আছে, এবং WHO ডিফাইন্ড ডিডিডি কত, এটা থেকে এটা ক্যালকুলেট করা যায়। যেমন ধরেন যে লিভোফ্লক্সাসিন, এটা 750 মিলিগ্রাম পার ওরাল ডেইলি ফর 7 ডেজ, একটা ট্যাবলেটে থাকে 750 মিলি। এবং এই ওষুধটার জন্য ওই ওয়েবসাইটে পাওয়া যায় WHO ডিডিডি হলো 0.5 গ্রাম। তাহলে 0.75, 750 কে আমরা 0.75 বললাম, ইন্টু 7 ডিভাইডেড বাই 0.5। এই 7 দিনের জন্য ডিডিডি হলো এই পেশেন্টের 10.5 ডিডি। এরকম যতগুলো পেশেন্ট ছিল, এক একটা ড্রাগ, কেউ দুটা ড্রাগও পায়, ডিডিডি বের হয়, ওই হাসপাতালের ডিডিডি বের করা যায়। এখন আমরা আসি একটা আরেকটা জিনিস, আমাদের মনিটরিং এবং ইয়ে হয়ে গেল রেশনাল ইউজ অফ অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস। কয়েকটা জিনিস আমাদের সবাইকে মনে রাখতে হবে, যে অ্যান্টিবায়োটিক শুড বি প্রেসক্রাইবড অনলি হোয়েন ইন্ডিকেটেড। যেখানে ইন্ডিকেটেড না, আমরা সবাই জানি এটা ভাইরাস দিয়ে হয়, সেখানে অ্যান্টিবায়োটিক দরকার নাই। যেমন ডায়রিয়া, আপার রেসপিরেটরি ইনফেকশন, সেখানে অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে। কালচার অফ কালচার খুব সুন্দর একটা কথা, প্রায় অনেকে বলে, অর্থাৎ কালচার অফ কালচার তৈরি করতে হবে। আমি অ্যান্টিবায়োটিক শুরু করার আগে কালচার নিতে হবে, এবং কালচারটা আমি পাঠালাম, এরপরে আমি ভুলে গেলে চলবে না যে কালচার আমি পাঠিয়েছি। কালচারের রেজাল্টটাকে অনুযায়ী, আমার সেন্সিটিভিটি রেজাল্ট অনুযায়ী আমার অ্যান্টিবায়োটিকটাকে মডিফাই করতে হবে। টার্গেটেড থেরাপি, এম্পেরিক্যাল ভার্সাস টার্গেটেড থেরাপি, এটা হলো যে আমি এম্পেরিক্যাল শুরু করেছিলাম, হয় ব্রড স্পেকট্রাম বা ন্যারো স্পেকট্রাম। যখনই সেন্সিটিভিটি রিপোর্ট আসলো, তখন আমি এসকেলেশন বা ডি এসকেলেশন করবো। এসকেলেশন ভার্সাস ডি এসকেলেশনটা কি? এসকেলেশন হলো আমি ন্যারো স্পেকট্রাম দিয়ে শুরু করে পরে প্রয়োজনে ব্রড স্পেকট্রামে যাব। এখানে এটা কখন করা হয়? যেই সমস্ত জায়গায় ড্রাগ রেজিস্ট্যান্স প্রবলেমটা একটু কম কম্পারেটিভলি, এবং পেশেন্টটাও স্টেবল, আমি সেপটিক শকের পেশেন্ট না বা ওরকম পেশেন্ট না, আমার হাতে সময় আছে, তখন আমি একটা ন্যারো স্পেকট্রাম দিয়ে শুরু করলাম। আমি অ্যামোক্সিক্লোভ দিয়ে শুরু করলাম, কিন্তু যখন এই রিপোর্টটা আসলো, দেখা গেল যে না, এটা রেজিস্ট্যান্ট, মেরোপেনামে যেতে হবে, তখন আমি এখান থেকে ন্যারো থেকে ব্রড স্পেকট্রামে গেলাম। এটা হলো এসকেলেশন। ডি এসকেলেশন উল্টোটা, ফ্রম ব্রড টু ন্যারো স্পেকট্রাম। যে সমস্ত জায়গায় রেজিস্ট্যান্ট প্যাটার্নটা খুব হাই এবং পেশেন্টটাও ক্রিটিক্যালি ইল, তখন আমি শুরু করব ব্রড স্পেকট্রাম দিয়ে। এরপরে যদি সেন্সিটিভিটি প্যাটার্ন আসার পরে যখন দেখা গেল যে না, এটা আমার সিপ্রোফ্লক্সাসিন বা ন্যারো আরো কোনো অ্যামোক্সিক্লভ বা এরকম কোনো ওষুধ দিয়ে সারা ভালো হবে, তাহলে আমি ডি এসকেলেট করব।
এর আরো কিছু এক্সাম্পল আছে। সাইট স্পেসিফিক অ্যান্টিমাইক্রোবিয়ালস, আমরা জানি কতগুলো ড্রাগ কতগুলো জায়গায় কাজ করে, কতগুলো জায়গায় ইনঅ্যাক্টিভেটেড হয়। আমি কিছু এক্সাম্পল দেই। যেমন লাংসে ডেপ্টোমাইসিন কাজ করবে না, বিকজ ইট ইজ ইনঅ্যাক্টিভেটেড বাই সারফেক্টেন্ট। ইউরিনে ক্লিন্ডামাইসিন, ইরাইথ্রোমাইসিন এরা কাজ করবে না। এবং সিএসএফ এ ওরাল কোনো অ্যান্টিবায়োটিক বা ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন কাজ করে না। এটা একটা। অ্যাভয়েডেন্স অফ অ্যাডমিনিস্ট্রেটিভ এরর, অর্থাৎ কারেক্ট, শুধু কারেক্ট ড্রাগ হলেই হবে না, কারেক্ট ডোজ, ফ্রিকোয়েন্সি, কোন ক্ষেত্রে বোলাস ডোজ দিব, এবং রেনাল অ্যাডজাস্টমেন্টের ব্যাপারগুলো, এগুলা অ্যাডমিনিস্ট্রেটিভ এররের মধ্যে আসে। এমআইসি গাইডেড থেরাপি বা থেরাপিউটিক ইন্ডেক্স, এই কথাটা এমআইসি হয়তো আমরা অনেকেই এখন দেই, ড্রাগের একটা এমআইসি দিয়ে সেন্সিটিভ রেজিস্ট্যান্ট দেই, কিন্তু এর সঙ্গে থেরাপিউটিক ইন্ডেক্স কথাটা যোগ করতে হবে। থেরাপিউটিক ইন্ডেক্স জিনিসটা কি, যে প্রত্যেকটা ড্রাগের একটা সাসেপ্টেবল ব্রেক পয়েন্ট আছে, এবং সেই ড্রাগের আবার টেস্ট এমআইসিও আছে। ফর এক্সাম্পল, আমি যদি ভ্যাঙ্কোমাইসিনের সাসেপ্টেবল ব্রেক পয়েন্ট ধরি, যে কোনো একটা কিছু ধরি যে 4, এবং এটার টেস্ট এমআইসি এসছে 1, তাহলে এটা হবে সাসেপ্টেবল ব্রেক পয়েন্টকে যদি আমি টেস্ট এমআইসি দিয়ে ভাগ করি তাহলে হবে এটা 4। তো থেরাপিউটিক ইন্ডেক্সটা যত বেশি হবে, 4 যদি হয়, আরেকটা যদি একবারে সমান সমান হয়, থেরাপিউটিক সাসেপ্টেবল ব্রেক পয়েন্ট এবং টেস্ট এমআইসি একই হয়, তাহলে এটা 1 হলো। তাহলে যেটার থেরাপিউটিক ইন্ডেক্স যত বেশি হবে সেটা ভালো কাজ করবে। এটা এখন আমাদের যেখানে এমআইসি করার সুযোগ আছে, তারা এমআইসির পাশে থেরাপিউটিক ইন্ডেক্সটাও দিয়ে দেবেন, এবং এটাও নোট দিবেন যে থেরাপিউটিক ইন্ডেক্স যত বেশি হয়, 4টা ড্রাগ মনে করেন সেন্সিটিভ, তার মধ্যে যেটার থেরাপিউটিক ইন্ডেক্স ভালো, বেশি, এবং তাহলে সেটাকে তারা চয়েস করতে পারবে। থেরাপিউটিক ড্রাগ মনিটরিং, কতগুলো ড্রাগ, ভ্যাঙ্কোমাইসিন, এমিকাসিন এবং কোলিস্টিন, এগুলোর ক্ষেত্রে থেরাপিউটিক ড্রাগ মনিটরিং প্রয়োজন হয়। এবং ড্রাগ মনিটরিং করে আমার পিকেপিডি, ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স বেসড, কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট বা টাইম ডিপেন্ডেন্ট যে অ্যান্টিবায়োটিক গুলো আছে, আপনারা সবাই এটা জানেন, টাইম ডিপেন্ডেন্ট বিটা ল্যাকটাম ড্রাগস ফ্রিকোয়েন্টলি দিতে হবে, আর কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট বোলাস ডোজ দিতে হবে, অ্যামাইনোগ্লাইকোসাইডস, এই জিনিসগুলো আমাদের এখন বুঝতে হবে। টাইমলি স্টপেজ অফ অ্যান্টিমাইক্রোবিয়ালস বেসড অন ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট অথবা বায়োমার্কার বেসড বন্ধ করতে হবে। আননেসেসারি বেশি দিন দেওয়ার দরকার নাই। এটাও আমাদের এই ক্লাসের লেকচারের শেষে আমরা এটা শর্ট ডিউরেশন ভার্সাস লং ডিউরেশনের একটা আর্টিকেল আছে, সবগুলোর আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি। বায়োমার্কারস গাইডেড থেরাপি, এটা এখন অনেকেই জানে, প্রোক্যালসিটনিন, সি রিঅ্যাক্টিভ মার্কারস গাইডেড থেরাপি কমে গেলে অ্যান্টিবায়োটিক বন্ধ করা যায়। মিসইউজ অফ অ্যান্টিমাইক্রোবিয়ালস এর একটা কিছু এক্সাম্পল আমরা দেই। অ্যাভয়েড ওভারল্যাপিং স্পেকট্রাম, যেমন আমি এত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেপটিক সব করতেছি, সেখানে যদি মেরোপেনাম দিলেই আমার চলে, আমি এখন এখানে মেরোপেনাম, পাইপারোসেল, টেজোব্যাক্টাম দিলাম, তাহলে ডাবল গ্রাম নেগেটিভ কাভারেজ হলো। এটার কোনো ইম্পর্টেন্স, এটা কোনো আননেসেসারি, বরং টক্সিসিটি বেড়ে যাবে। রিডান্ডেন্ট অ্যান্টিবায়োটিক্স, রিডান্ডেন্ট মানে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক্স, আমি হয়তো গ্রাম নেগেটিভ অ্যানারোবিক কাভারেজ চিন্তা করতেছি, মেরোপেনাম দিলেই চলে, তার সঙ্গে আমি অ্যানারোবিক চিন্তা করে আবার মেট্রোনিডাজল দিলাম, অথচ মেরোপেনামেরও অ্যানারোবিক কাভারেজ আছে। এটা হলো রিডান্ডেন্ট অ্যান্টিবায়োটিক্স এর এক্সাম্পল। ইনএফেক্টিভ অ্যান্টিবায়োটিক্স, যদি আমরা এমআরএসি সাসপেক্ট করি, সেখানে ক্লোক্সাসিলিন দিলে কোনো কাজ হবে না, এই কথাটা আমরা সবাই বুঝি, কিন্তু যদি মেথিসিলিন সেন্সিটিভ অর্গানিজম হয়, স্টাফোরিয়াস হয়, তখন আবার ভ্যাঙ্কোমাইসিন দিলেও কাজ হবে না। যদিও ভ্যাঙ্কোমাইসিনের থিওরিটিক্যালি এর উপরে কাজ করার কথা, কিন্তু ভ্যাঙ্কোমাইসিন ইজ ইনফেরিয়র অ্যান্টিবায়োটিক ইন ট্রিটমেন্ট অফ মেথিসিলিন সেন্সিটিভ স্টাফোরিয়াস। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমি সবাইকে এই জিনিসটা চিন্তা করতে বলবো, যে আমি ভ্যাঙ্কোমাইসিন দিলাম, মনে করলাম ইট উইল কাভার বোথ এমআরএসএ এন্ড এমএসএস, কথাটা ঠিক না। যদি এমএসএস হয়ে থাকে তখন আমাকে ক্লোক্সাসিলিন দিতে হবে, নট ভ্যাঙ্কোমাইসিন। কিছু এক্সাম্পল আমরা দেই, কমন এক্সাম্পলস অফ অ্যাভয়েডেন্স অফ অ্যান্টিবায়োটিক মিসইউজ, ইনএডিকুয়েট ডোজিং, আননেসেসারি ওয়াইড স্পেক্ট, আমরা বলেছি, আননেসেসারি ডাবল অ্যানারোবিক কাভারেজ, লিমিটেড intravenous to oral shift, unnecessary long antibiotic therapy duration, limited access to outpatient
parenteral antibiotic therapy, OPAT, এটা নতুন একটা টার্ম, limited exploitation of the PKPD potential of certain antibiotic, limited clinical use of biomarkers, and limited knowledge of old but effective antibiotics, যেমন অনেকদিন ইউজ করা না করার ফলে কট্রিম এবং ক্লোরামফেনিক্যাল সালমোনেলা টাইফিতে বেশ এফেক্টিভ হয়ে গেছে, এই জিনিসগুলো আবার ফিরে আনছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। এখন প্রশ্ন হলো এএসপি টুল ফার্স্ট লাইন কোথা থেকে শুরু করতে হবে এবং কি করতে হবে? Where to start? Focus on the pharmacotherapy details and follow up and de-escalation. Where to start? অ্যান্টিবায়োটিক দেওয়ার আগেই চিন্তা করতে হবে, is this antimicrobial or antimicrobial regimen is indicated, অর্থাৎ একটা অ্যাক্টিভ ইনফেকশন নাকি কলোনাইজেশন? Have cultures been drawn based on the most likely source of infection, অর্থাৎ আমি অ্যাপ্রোপ্রিয়েট কালচার স্পেসিমেন কালেক্ট করেছি কি, এবং যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হলো এম্পিরিক অ্যান্টিবায়োটিক, এটা বেসড অন দি অ্যান্টিবায়োগ্রাম অফ দ্যাট এরিয়া, এবং আমার টার্গেটেড থেরাপির প্ল্যানটা কখন। এরপর ফার্মাকোথেরাপি ডিটেলস চিন্তা করতে হবে, এটাই কি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট থেরাপি? ডাজ ইট টেক ইনটু কনসিডারেশন কোমরবিডিটিস, এর রেনাল ফাংশন, হেপাটিক ফাংশন, আদার জিনিসগুলো চিন্তা করে আমি কনসিডারেশনে নিয়েছি কিনা, কনকমিডেন্ট আর কোনো থেরাপি সে পাচ্ছে কিনা, সেটা ড্রাগ টু ড্রাগ ইন্টারাকশনের জন্য তার রেনাল এবং হেপাটিক ফাংশন সুইটেবল কিনা, এই ডোজের জন্য ডোজ ক্যালকুলেট রিঅ্যাডজাস্ট করতে হবে কিনা, is this dosing optimized to the suspected infectious pathogen and illness, or has a risk of adverse events due to antimicrobial usage has been considered, or key hot parameters are in place to monitor for efficacy and safety. Follow up and de-escalation, আমার রেনাল ফাংশনটা আবার রিঅ্যাসেস করা হলো কিনা, ক্রিয়েটিনিন আবার দেখা হলো কিনা, ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স, এবং কালচারের রিপোর্টটা বাই দিস টাইম চলে এসছে কিনা, থেরাপিটাকে ন্যারো এবং টার্গেটেড করা যায় কিনা, আইভি থেকে ওরাল করা যায় কিনা, এবং যদি মাল্টিডিসিপ্লিনারি টিম ইনভলভ থেকে থাকে সেখান থেকে এখন এটা অ্যাভয়েড করা যায় কিনা, এবং how can we limit societal or broader impact of antimicrobial use, এটাও একটা আমার ইম্পর্টেন্ট কনসিডারেশন। অর্থাৎ আমরা প্রায় শেষের দিকে এসেছি, একটা লিডারশিপ কমিটমেন্ট লাগবে, লিডার ভাগ করে দিবে কার কোন অ্যাকাউন্টেবিলিটি এবং রেসপন্সিবিলিটি, একটা অ্যান্টিমাইক্রোবিয়াল গাইডলাইন তৈরি হবে, সবাইকে এডুকেট এবং ট্রেনিং করা হবে, এবং এরপরে মনিটরিং অ্যান্ড সার্ভিলেন্স, ফাইনালি রিপোর্টিং অ্যান্ড ফিডব্যাক, এরপরে এটা একটা চলতেই থাকবে, এমএস সেকশনের পরে রিপোর্টিং অ্যান্ড ফিডব্যাক। এখন আমরা আসি যে ডায়াগনস্টিক স্টুয়ারশিপ। This is coordinated guidance and interventions to improve appropriate use of microbiological diagnostics to guide therapeutic decision, and it should promote appropriate timely diagnostic testing, including specimen collection, pathogen identification, and accurate timely reporting of results to guide patient treatment. It is an integral part of antimicrobial stewardship program and is also essential for IPC activities in healthcare facilities. These timely and accurate microbiological results help clinicians to select the most appropriate antibiotics or antibiotic combinations, as well as to take measures to reduce the risk of the transmission and to prevent outbreaks due to bacterial pathogens. কতগুলো সোর্স, যেসব সোর্স থেকে আমি এই লেকচারটা তৈরি করেছি সেই সোর্সগুলোর লিঙ্ক আমি এখানে দিচ্ছি, এবং পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে পড়ানোর সময় আমি প্রায় বলে থাকি যে আমি তাদেরকে মাছ ধরে দেই না, তাদেরকে আমি জাল দেই এবং তাদেরকে বলে দিই কোথায় মাছ পাওয়া যাবে, তারা সেখান থেকে ধরে নিবে। তো এখানেও আমি একই কথা বলবো, এই যে 1 নাম্বার যেটা, এটা খুব সহজ, WHO এর একটা কম্পিটেন্সি বেসড অ্যাপ্রোচ, WHO গ্লোবাল অ্যাকশন প্ল্যান অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট, WHO, বাকিগুলো জাস্ট তারা দেখলেই বুঝবে, এবং এগুলা শর্টার ইজ বেটার, এটাও একটা ভালো রিসোর্স আমি দেখেছি, এবং আইডি স্টুয়ারশিপ
এটা একজন ফার্মাসিস্টের লেখা, সবগুলো তারা দেখতে পায়। এখন প্রশ্ন শেষ স্লাইড হলো এই যে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্টের রোল কি হবে? দে মাস্ট বি প্রোঅ্যাক্টিভ। এ প্রসঙ্গে একটা কথা আমি প্রায় বলি যে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টটা আসলে মেডিকেল কলেজে না থেকে হাসপাতালে থাকা দরকার, না থাকলেও সেখানে নেওয়ার ব্যবস্থা করা দরকার, যাতে করে পেশেন্ট ম্যানেজমেন্টে আমরা আমাদের রোলটা ভালো মতো প্লে করতে পারি। যেরকম ভাবে মেডিসিনের প্রফেসর তো আর কলেজে বসে থাকে না, হাসপাতালে থাকে। ইভেন রেডিওলজির প্রফেসরও ওখানেই থাকে, ব্লাড ব্যাংকের প্রফেসরও ওখানে থাকে, তারা কিন্তু কলেজের স্টাফ। আমাদেরও এরকম থাকা দরকার, এটা বরাবরই আমি বলে আসছি। এবং তারই প্রেক্ষিতে দে শুড গো ফ্রম বেঞ্চ টু বেড and build up a good relation with the clinicians, and must have adequate knowledge on antimicrobials, including pharmacokinetics and pharmacodynamics. তাহলে পরে আমাদের পরস্পর ইন্টারাকশনটা অনেক ভালো হবে, সহজ হবে। এবং ফাইনালি এমডিএস, হোয়াট ইজ এমডিএস? এটা আমি শিখেছিলাম ইন্ডিয়াতে একটা সেমিনারে, যে মাইক্রোবায়োলজিস্ট ডিপেন্ডেন্স সিনড্রোম। অর্থাৎ মাইক্রোবায়োলজি যত বেশি মাইক্রোবায়োলজিস্ট যত বেশি সার্ভিস দিবে রিগার্ডিং দি প্যাথোজেন, রিগার্ডিং দি ডায়াগনোসিস, বিশেষ করে ইনফেকশাস ডিজিজ ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, চয়েস অফ অ্যান্টিবায়োটিক্স, তার কমেন্ট দিবে এবং রাউন্ডের সময় তার সঙ্গে যাবে। আর এখন তো অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপের টিমের একজন ইম্পর্টেন্ট মেম্বার হলো মাইক্রোবায়োলজিস্ট। ততই ক্লিনিশিয়ানরা মাইক্রোবায়োলজিস্টের উপরে ডিপেন্ডেন্ট হবে, এবং এটাকেই বলা হয় মাইক্রোবায়োলজিস্ট ডিপেন্ডেন্ট সিনড্রোম। এটা যত ভালো কাজ করবে একটা হাসপাতালে, ততই পেশেন্ট ম্যানেজমেন্ট, ইনফেকশন ডিজিজের ক্ষেত্রে ভালো হবে, মাইক্রোবায়োলজিস্টদের সম্মানও ততই উপরে উঠবে। সো আই উইশ ইউ অল দ্য বেস্ট, এবং থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এই লেকচার দেওয়ার জন্য। ডক্টর লাভলি বারোই আমার স্টুডেন্ট, সে আমাকে এটা অ্যাসাইন করেছে। এই উপলক্ষে আমার কিছু লেখাপড়া হয়েছে, যদিও আমি জানি না ঠিক যেভাবে বলা উচিত সেভাবে বলতে পেরেছি কিনা, তবে আমি কিছু শিখেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।